বিসমিল্লাহির আচ্ছা, চ্যাপ্টারটা শুরু করি। নিজে নিজে একা একা কথা বলতে একটু প্রথমে অসুবিধায়, মানে পাগলের মতো একা একা কথা বলছি, এটাই ফার্স্ট টাইম। আচ্ছা, তারপর চেষ্টা করব যেন সামনে কেউ আছে এরকম চিন্তা করে যেন বোঝাতে পারি। আচ্ছা, প্রথম তো এরপরে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে, এটাই ফার্স্ট টাইম। আচ্ছা, আজকে কি পড়বো? লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। লোকোমোশন অ্যান্ড মুভমেন্ট। আচ্ছা, একদম শুরু থেকে যদি চিন্তা করি, আমরা প্রথমে যেভাবে তৈরি হয়েছে মানুষ, শুক্রাণু আর ডিম্বাণু দুইটা মিলনের মাধ্যমে, শুক্রাণু যোগ ডিম্বাণু দুইটা মিলে তৈরি করছিল হলো জাইগোট। মনে করো এটা একটা জাইগোট তৈরি করছিল। এরপর জাইগোট বিভিন্ন ধাপ পার করে একটা পূর্ণাঙ্গ প্রাণী, একটা জীব সৃষ্টি করে। এর ভিতরে কয়েকটা শুরুর দিকে ধাপ যদি চিন্তা করি, ব্লাস্টোলা, এটা হলো জাইগোট, তারপরে ব্লাস্টোলা তৈরি করে, মরলা তৈরি করে, তারপর গেস্টোলা তৈরি করে, বিভিন্ন স্তরে বিভক্ত হয়। জাইগোট পরতে ব্লাস্টোলা। আচ্ছা, ব্লাস্টোলা কি সেটা বলি। এরকম এর ভিতরে গহ্বরটার নাম হলো ব্লাস্টোসিল। সিল মানে হলো গহ্বর। ব্লাস্ট অর্থ হলো অপরিণত বা বাচ্চা টাইপের। ব্লাস্টোলা পরবর্তীতে যখন মোরলা পার হয়ে, যখন গেস্টোলাতে যখন ইতে আসে, তখন গেস্টোলা কয়েকটা স্তরে বিভক্ত হয়ে যায়। আচ্ছা, আমরা তো 3 স্তরের প্রাণী। দ্বিস্তরী প্রাণী কোনগুলা? নিডারিয়া পর্বের প্রাণীগুলো হলো দ্বিস্তরী প্রাণী, এক স্তরী হলো তোমার পরিফেরা। আমরা হলো 3 স্তরী প্রাণী, আমরা উন্নত। আচ্ছা, 3টা স্তরে বিভক্ত হয়। ভিতরেরটা ধরো, এটা হলো একদম ভিতরের স্তর। তারপরে মনে করো এটা হলো একদম বাইরের স্তর, এটা ভিতরে। তারপরে হলো আচ্ছা, জাইগোট বিভাজিত হয়ে যখন মরলা তৈরি করে, এটার নাম হলো ক্লিভেজ। ক্লিভেজ মানে হলো তোমার যে বারবার ভেঙে যাওয়া বা বিভাজিত হয়ে যাওয়া, এটা হলো ক্লিভেজ। আচ্ছা, একদম শেষে তৈরি করা হলো তোমার এই গেস্টোলা, কয়েকটা স্তরে বিভক্ত হয়। এর বাইরের লেয়ারটাকে বলা হয় একটোডাম। মাঝখানেরটাকে বলা হয় মেসোডাম। আর একদম ভিতরটাকে বলা হয় এন্ডোডাম। আচ্ছা, আমরা সম্ভবত এগুলো মিনিংগুলো জানি। যেমন এন্ডো অর্থ মাঝখানে না, এন্ডো অর্থ একদম ভিতরে, মাঝখানে তো হলো মাঝেরটা, ভিতরে। ডাম অর্থ কি? ডাম অর্থ আমরা জানি যে ডার্মিস বা ত্বক। মেসো অর্থ মাঝে, একটো মানে বাইরে। আচ্ছা, আমরা পড়ছি না যে এক্টোথার্মিক, এন্ডোথার্মিক, বাইরের তাপমাত্রার সাথে কিভাবে চেঞ্জ হয় না হয়, এটা ফার্স্ট চ্যাপ্টারে আছে। আমরা কি ধরনের প্রাণী? আচ্ছা, এটা দেখে নিও, এক্টোথার্মিক নাকি এন্ডোথার্মিক, মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, 3 স্তরে বিভক্ত হয়। এখন আমরা যে পড়তেছি যে লোকোমোশন মুভমেন্টে কি আছে? অস্থি, কঙ্কাল তন্তু, এগুলো নিয়ে পড়বো। এগুলো মেইনলি আসছে হলো এই যে মেসোডাম থেকে, ভিতরে মেসোডাম থেকে। আচ্ছা, এগুলা মানে এর সাথে কিছু ব্যাখ্যা আছে। যেমন ধরো, আমরা ত্বকে স্পর্শ করি, আমরা বাইরে যা কিছু দেখতেছি, বাইরে মানে কি?
বাইরে যা কিছু আছে সব কিছু অ্যাক্টোডার্ম থেকে আসে। আবার এন্ডোডার্ম কোনগুলা, একদম শরীরের ভিতরে পাকস্থলী, লিভার, লাংস যেগুলো আছে এগুলো হলো তোমার এন্ডোডার্ম ভিতরে, আর হলো একদম বাইরে ত্বকের ভিতরে, ত্বক আর ভিতরে এন্ডোডার্ম, মাঝখানে যেগুলো আছে সবগুলো হলো মেসোডার্ম। মাঝখানে কি আছে, রক্ত, হাড়, হাড্ডি, এগুলো হলো মেসোডার্ম থেকে উদ্ভূত। আচ্ছা, এরকম কোশ্চেন হতে পারে যে অস্থি, কঙ্কাল তন্ত্র এটা কোন ভ্রূণে কোন স্তর থেকে উদ্ভূত? এটা মানে ফার্স্ট লাইনে আছে, ভ্রূণীয় মেসোডার্ম থেকে উদ্ভূত। এটা হলো ফার্স্ট লাইনে ব্যাখ্যা, মেসোডার্ম থেকে উৎপন্ন হয়েছে কঙ্কাল তন্ত্রের অস্থিগুলা। আচ্ছা আচ্ছা, মেসোডার্ম থেকে কি কি উৎপন্ন হয়েছে এগুলা তোমরা যেহেতু শর্ট সিলেবাস পড়তেছো, লং সিলেবাস পড়ো নাই, কোশ্চেন হতে পারে নিচে কোনটি মেসোডার্ম থেকে উদ্ভূত। আচ্ছা, মেসোডার্ম থেকে কি কি উদ্ভূত এগুলো একটু লিস্ট করে দেই। এটা একটা ছন্দ আছে, মেসোডার্ম কি কি থেকে আচ্ছা আমি সচরাচর ছন্দ তেমন পছন্দ করি না। আচ্ছা, তাও এটা একটু দেখো যদি সম্ভব হয়। দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন। দাঁতের ডেন্টিনে পেরেক সংযোজন। আচ্ছা, দাঁতের ডেন্টিন এটা হলো তোমার মেসোডার্ম থেকে উদ্ভূত। মেসোডার্ম, দাঁতের ডেন্টিন এটা হলো মেসোডার্ম থেকে উৎপন্ন। পেরেক এটা থেকে মনে রাখবা হলো পেশি। পেশি ভিতরে আবার দুই ধরনের আছে, এটা হলো ঐচ্ছিক পেশি, আর একটা আছে হলো অনৈচ্ছিক পেশি। ঐচ্ছিক কোনগুলা, যেগুলো আমরা ইচ্ছা অনুযায়ী নাড়াতে পারি, যেমন হাত পায়ের অস্থিগুলা, বাইসেপস, ট্রাইসেপস, এগুলো যে পেশিগুলো আছে এগুলো আমরা ইচ্ছা মতো নাড়াতে পারি। হাড়ও তো একটা পেশির অংশ, কঙ্কাল পেশি, এগুলো আমরা নাড়াতে পারি, এগুলো হচ্ছে। আর যেগুলো নাড়াতে পারি না, যেমন আর ভিতরে ধরো হৃৎপিণ্ড, এগুলা নিজের ইচ্ছা মতো নড়ে, এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই। পাকস্থলী, এগুলোর উপর আমাদের কোনো কন্ট্রোল নেই, এগুলো হলো অনৈচ্ছিক পেশি। আচ্ছা, রেতে হলো রেচনতন্ত্র। রেচনতন্ত্র কি, যেগুলো যে হজম করে তারপরে তোমার বৃক্কের ভিতরে যে গ্লোমেরুলাস থাকে, এগুলোর ভিতরে যে পেশিগুলো থাকে, রেচনের কাজে ভিতরে যেগুলো কাজ আছে এগুলো সচরাচর আমাদের কন্ট্রোলে থাকে না। কন্ট্রোল থাকে শুধু বাইরের গুলা, যেগুলো আমরা করতে সেগুলো হলো ঐচ্ছিক, আর যেগুলো করতে পারি না এগুলো হলো অনৈচ্ছিক পেশি। আচ্ছা, আচ্ছা, কতে হলো রেতে হলো রেচনতন্ত্র, আর কতে হলো কঙ্কাল তন্ত্র, যেটা আমরা পড়তেছি অলরেডি। এগুলো হলো মেসোডার্ম থেকে উদ্ভূত। আর সংতে হলো সংবহন তন্ত্র। যোজে হলো যোজক কলা। এগুলো হলো মেসোডার্ম থেকে উদ্ভূত। আচ্ছা, এটা আমরা এটা পড়ছি না, রক্ত হলো এক ধরনের তরল যোজক কলা। যোজক মানে কি? আচ্ছা, অস্থির ভিতরেও আছে যে বিভিন্ন ধরনের যোজক টিস্যু সমন্বয়ে গঠিত। আচ্ছা, যোজক অর্থ হলো দুইটা জিনিসকে সংযুক্ত করা। যেমন ধরো হাড়ের ক্ষেত্রে ধরো অস্থি এই অংশের সাথে এই অংশ সংযুক্ত করছে, মাঝখানে জয়েন্ট আছে, মানে একটার সাথে আরেকটা সংযুক্ত করছে, এটা হলো যোজক। যে যুক্ত করছে সেগুলো হলো তোমার মেসোডার্ম থেকে উদ্ভূত। যেমন রক্তকে বলা হয় তরল যোজক টিস্যু। এটা ব্যাখ্যা করছিলাম কিভাবে একটার সাথে আরেকটার সাথে যোগাযোগ করে, যেমন এক জায়গা থেকে খাবার গ্রহণ করে আরেক জায়গায় পরিবহন করে, যেখানে যেটা দরকার, এক জায়গা থেকে আরেক জায়গায় যোগাযোগ রক্ষা করে যোজক। আচ্ছা, এরপর আছে যন্ত্রে আছে হলো জননাঙ্গ।
আচ্ছা, জননাঙ্গ যেগুলো আছে ছেলে মেয়ে, ওই ক্ষেত্রে এগুলো আমাদের কন্ট্রোলে থাকে না। এগুলো হলো তোমার অনৈচ্ছিক পেশি, আর এগুলো সব কিছু হলো মেসোডাম থেকে উদ্ভূত। আচ্ছা, একবার শুধু দেখে নিলে হবে, এরকম কোশ্চেন খুব কম আসে, তারপর জানা জরুরি। আচ্ছা, তারপর কি আছে, কঙ্কালতন্ত্রের শ্রেণীবিন্যাস আর কঙ্কালতন্ত্রের কাজ। আচ্ছা, তার আগে কিছু কাম দেখে নিই আমরা। আচ্ছা, অস্থির শুরুতে বলছে যে এটা হলো এক ধরনের যোজক টিস্যু সমন্বয়ে গঠিত, যোজক বা কানেকটিভ টিস্যু। এর ভিতরে হলো কঙ্কালতন্ত্র। আচ্ছা, কঙ্কালতন্ত্র টার্মটাকে ব্যাখ্যা করি। কঙ্কালতন্ত্র তন্ত্র মানেই হলো তোমার এখানে একাধিক অঙ্গ আছে। আচ্ছা, কঙ্কালতন্ত্র, কঙ্কালের ভিতর একাধিক অঙ্গ আছে, অঙ্গ বা উপাদান আছে। উপাদানগুলো কি কি? কঙ্কাল মানে আমরা সচরাচর অস্থি বুঝে থাকি। কঙ্কাল যেটা আমরা সচরাচর দেখি যে মানুষের কঙ্কাল, স্কেলিটন। আচ্ছা, এর ভিতর কি কি উপাদান থাকে? কঙ্কাল শুরুতে আসে হলো অস্থি। অস্থির নাম শুনলে আরেকটা জিনিস আছে, সেটা হলো তরুণাস্থি। এছাড়া আছে কিছু হলো লিগামেন্ট, তারপরে আছে হলো টেন্ডন। আচ্ছা, এগুলো তোমার উপাদান, কঙ্কালতন্ত্রের উপাদান। এগুলোতে তোমার কঙ্কালতন্ত্র গঠিত। আচ্ছা, অস্থি যেটা, সেটা হলো তোমার দৃঢ়, যেটা আমরা সচরাচর দেখে থাকি। দৃঢ় হওয়ার কারণ আছে। দৃঢ় হওয়ার মেন কারণ হলো এর ভিতরে তোমার ক্যালসিয়াম আয়ন থাকে। ক্যালসিয়ামের কারণে তোমার অস্থিটা শক্ত হয়। তরুণাস্থি হলো তোমার স্থিতিস্থাপক। আচ্ছা, স্থিতিস্থাপক কেমনে? যেমন ধরো তোমার নাক যদি একটু দেরি করা হয়, একদিক ধরে আরেকদিক করলা, এর ভিতরে তরুণাস্থি আছে। বা কানের পিনা ধরো, তো স্থিতিস্থাপক যদি না হতো তাহলে কি হতো? তুমি নাক একদিকে দেরি করলা, ওইটা আর সোজা হবে না, ওই একদিক করে থাকবে। এগুলো যেহেতু একদিকে বাঁকালে আবার আগের জায়গায় ফিরে আসে, এই ধর্মকে বলা হয় স্থিতিস্থাপকতা। তরুণাস্থি হলো স্থিতিস্থাপক টিস্যু। লিগামেন্ট। আচ্ছা, লিগামেন্ট অর্থই হলো তোমার বন্ড বা বন্ধন, মানে গিট্টু দেওয়া। অস্থির সাথে অস্থির যে গিট্টু দিয়ে শক্ত হয়, এগুলো তোমার মেনলি থাকে অস্থিতিস্থাপক। আচ্ছা, এই জিনিসটা দেখাই কিরকম। আচ্ছা, এই জিনিসটা খেয়াল করো। তোমার টেন্ডনগুলো থাকে, মানে যে এক হাড়ের সাথে আরেক হাড় সংযুক্ত করে, এটা হলো টেন্ডন। আচ্ছা, টেন্ডনগুলো অস্থিতিস্থাপক হয় কেন? এটা যদি স্থিতিস্থাপক হতো, যেমন ধরো একটা ছবি আঁকে দেখলে ভালো হবে। আচ্ছা, এরকম মনে করো, এখানে হলো কি হাতের যে ইগুলো থাকে, হাড়টা থাকে, এই জায়গায় তোমার এই কোটরের ভিতরে এই বলটা যুক্ত থাকে। এটা যদি স্থিতিস্থাপক হতো তাহলে দেখতা যে এটা এখান থেকে নেমে আসতো, স্থিতিস্থাপকতার কারণে এটা একদম নিচে আসতো। তাহলে কি হতো? আমরা যদি কোনো ভারী জিনিস উত্তোলন করতাম, সেক্ষেত্রে আমাদের হাতের কবজি আলাদা হয়ে যেত, নিচে পড়ে যেত, বড় লাগাম লাগতো, মানে অবস্থা হয়ে যেত। সেই কারণে এখানে তোমার থাকে না, স্থিতিস্থাপকতা থাকে না। স্থিতিস্থাপকতা না থাকার কারণে যতটুক থাকে, টেন লিগামেন্ট থাকে, সেটা ওইখানে লাগানো থাকে, এটা নিচে আসে না। আবার টেন্ডনটা আবার হলো স্থিতিস্থাপক।
স্থিতিস্থাপক। টেন্ডন মানে হলো তোমার স্ট্রেস, স্ট্রেস বা টান, স্ট্রেস বা টান। আচ্ছা, টান দেওয়ার কাজটা করে কিভাবে? আচ্ছা, আমরা তো জানি যে বাইসেপ ট্রাইসেপ টানের মাধ্যমে আর শিথিলতার মাধ্যমে আমরা কবজিকে সংকুচিত করি আবার প্রসারিত করি, মানে যে টান দেওয়ার কাজগুলো করে সেগুলো হলো তোমার টেন্ডন। আর লিগামেন্ট কি? বন্ড, যেটা গিট্টু দিয়ে রাখছে, অস্থিতিস্থাপক, সেটা হলো হাড়ের সাথে থাকে। আচ্ছা, টেন্ডন মানে মনে করবো স্ট্রেস, স্ট্রেস মানে হলো তোমার যে টান, এই কারণে সেটা তোমার এই। আচ্ছা, এই ইনফরমেশনটা মনে হয় বইতে ভুল দেওয়া আছে নাকি, কোন জানি বইতে দেখলাম, কোন জানি রাইটারের বইতে দেখলাম। আচ্ছা, বহিঃকঙ্কাল, অন্তঃকঙ্কাল। আচ্ছা, এটি একটি অনুষ্ঠিত সংযুক্ত করে স্থিতিস্থাপক বন্ধনী টেন্ডন। আচ্ছা, এই ইনফরমেশনটা এই বইতে যেটা আছে জাস্ট ওইটাই দেখে রাখো, এটা নিয়ে গুজে বাজার প্রয়োজন নাই, এখান থেকে কোশ্চেন আসবে না। তবে এই অধ্যায় থেকে কোশ্চেন আসে হলো এরকম, যেমন ধরো নিচের কোনটি জোড় অস্থি, নিচের কোনটি বিজোড় অস্থি, কোনটি তোমার অক্ষীয় কঙ্কালের অংশ, কোনটি তোমার বাইরের অংশ, এখান থেকে কোশ্চেন আসে। যেমন ধরো এই যে আচ্ছা, এখান থেকে কোশ্চেন আসে কোনটি করটিকার অস্থি, কোনটি মুখমণ্ডলীয় অস্থি, কোনটি করণাস্থি। এখান থেকে মেডিকেল অনেকগুলো কোশ্চেন আছে, হিউজ পরিমাণ কোশ্চেন। কত সালে? 17, 18, 7, 8, অনেকবার কোশ্চেন আছে এই জায়গা থেকে। এখান থেকে এরকম কোশ্চেন আসে ভিতর থেকে। আচ্ছা, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। টেন্ডন, লিগামেন্ট এটা ভুলে যাও, স্থিতিস্থাপকতা ধর্ম, স্ট্রেস আর লিগামেন্ট। লিগামেন্ট থাকে হলো তোমার অস্থির সাথে অস্থি যোগ অস্থি, আর টেন্ডন থাকে হলো অস্থি যোগ হলো পেশি। এটার কারণে কিন্তু আমরা নড়াচড়া করতে পারি পেশিগুলা, টেন্ডন থাকার কারণে। আচ্ছা, একটা ইন্টারেস্টিং জিনিস মনে পড়লো ইয়ে থেকে, ক্যালসিয়ামের কথা মনে থেকে। আচ্ছা, অনেক ক্ষেত্রে দেখা যায় এরকম যে ছোটদের হাত ভাঙছে বা পা ভাঙছে, খুব অল্পতে সেরে যায়। বাট বড়দের ক্ষেত্রে হাড় যদি ভাঙে কোনো অ্যাক্সিডেন্টে, দেখবে অনেক সময় লাগে, দীর্ঘ সময় লাগে। এর কারণ আছে, যখন শিশু থাকে তখন এর তোমার ক্যালসিয়াম উৎপাদন ক্ষমতাটা অনেক বেশি থাকে। আচ্ছা, হাড় শক্ত, হাড় নরম হয়, এটা যেহেতু ক্যালসিয়াম লবণের উপরে নির্ভর করে, তো ক্যালসিয়াম বেশি থাকলে না হাড় শক্ত থাকে, ক্যালসিয়াম কম থাকলে তো নরম হয়। আচ্ছা, আবার যে জায়গায় হাড় ভেঙে যায় ওই জায়গায় নতুন হাড় ক্রিয়েট হয়। আচ্ছা, এখানে কি হাড় থাকা মানে ওখানে ক্যালসিয়াম থাকতে হবে। তো বড়দের ক্ষেত্রে ক্যালসিয়াম রিকভার করাটা একটু বেশি সময় লাগে, সেখানে ওদের হাড় ভাঙা ঠিক হতে একটু বেশি সময় লাগে। আর ছোটদের ক্ষেত্রে এটা খুব সহজে হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, এই চ্যাপ্টার কিছু আছে, বেসিক আছে থেকেই, রক্ত থেকে। আচ্ছা, কাজগুলো ব্যাখ্যা করলে ক্লিয়ার হয়ে যাবে কঙ্কালতন্ত্র দেখি কি কাজ করে, কিভাবে কাজ করে। ফার্স্ট অফ অল আসে হলো রক্ত তৈরি করার ক্ষেত্রে। আমরা জানি যে হাড়ের যে বোন মেরু থাকে, অস্থিমজ্জা যেতে থাকে, সেটা থেকে আমাদের রক্তকণিকা তৈরি হয়। রক্তকণিকা তৈরি হয় মেনলি যে ইগুলা থাকে, বড় অস্থিগুলা থাকে, লম্বা অস্থি থাকে, সেগুলার থেকে মজ্জা থেকে তৈরি হয়। আর তৈরি হয় হলো তোমার চাপা অস্থি থেকে। আচ্ছা, দেখা যাচ্ছে। আচ্ছা,
এক নম্বর কি? চাপা অস্থি। এটা হলো লম্বা অস্থি। চাপা অস্থি আর হলো লম্বা অস্থি। এখান থেকে তোমার তৈরি হয়। লম্বা অস্থি কোনগুলা? লম্বা অস্থি ধরো হিউমারসের ক্ষেত্রে ধরো, আমি ছবি তেমন আর্ট করতে পারি না, আচ্ছা তাও একটু বুঝে নিও। এরকম আচ্ছা, এটা একটা মনে করো হিউমারাস, হাতের ইয়েতে উপরে একটা অস্থি। আচ্ছা আচ্ছা, আমরা মুরগি যখন রান খাওয়া হয় তখন কি আমরা মানে কোন জিনিসটা খাওয়া একটু বেশি পছন্দ করি? যে হাড়ের উপরে যেটা থাকে না, স্পঞ্জের মতো, এখান থেকে হলো স্পঞ্জ অস্থি। এটা মানে নরম তো, খেতে অনেক স্বাদ লাগে, এটা আমরা পছন্দ করি। আর এটা হলো শক্ত। আচ্ছা, ব্লাড কোন জায়গা থেকে তৈরি হয় সেটা এখন আমরা দেখব। এটা শক্ত। আমরা মনে করি যে ভিতরে যে চর্বিটা থাকে এটা মনে করি ক্যালসিয়াম। মূলত ক্যালসিয়াম হলে যে বাইরের লেয়ারটা শক্ত, যেটা শক্ত বা স্পঞ্জ অস্থি, অস্থি মূলত হলো তোমার ক্যালসিয়াম দ্বারা তৈরি। আচ্ছা, বাইরে যেটা লেয়ার সেটা হলো তোমার হলো কর্টেক্স অংশ, আর ভিতরে ভিতরে থাকে হলো মজ্জা। মজ্জা বা তোমার মেডুলা বা মেরো। বোন মেরো মানে হলো অস্থির মজ্জা, এখান থেকে মেইনলি তৈরি হয়, ব্লাড তৈরি হয়। ব্লাড এখানেও মজ্জা থাকে, এখানেও মজ্জা থাকে, বাট ব্লাড শুধু তৈরি হয় উপরের অস্থি মজ্জা থেকে, নিচেরটা থেকে তৈরি হয় না। এর একটা রিজন আছে। যেমন শিশু যখন জন্মগ্রহণ করে সেক্ষেত্রে তো সে শুধু মায়ের দুধই খায়, আমাদের মতো ধরো মাছ মাংস চর্বি জাতীয় জিনিস সেগুলো খেতে পারে না। ওদের ক্ষেত্রে তোমার যে উপরের নিচে উভয় মজ্জায় তোমার লাল টুকটুকা থাকে, লাল থাকে। লাল মানে কি? লাল মানে হলো তোমার রক্ত, এখান থেকে তোমার রক্ত তৈরি হয়, এখান থেকে আরবিসি ক্রিয়েট হয়, এখান থেকে আরবিসি ক্রিয়েট হয়। বাট এর কারণে তোমার পরবর্তীতে যখন চর্বি জাতীয় খাবার গ্রহণ করে তখন চর্বি জাতীয় খাদ্যগুলা তোমার অস্থির ভিতরে জমা হয়, এই তোমার মজ্জার ভিতরে জমা হয়। এই মজ্জাগুলো থাকে এগুলোর ভিতরে জমা হয়, তখন এগুলোকে বলা হয় তোমার এডিপোস টিস্যু। আচ্ছা, এডিপোস হতে হলো চর্বি। আচ্ছা, এটা পরবর্তীতে ব্যাখ্যা করে একটু পরে। আচ্ছা বলো তো, আমি বলেছি যে দুইটা থেকে দুই দুই মজ্জা থেকে তৈরি হয় না, জাস্ট একটা থেকে তৈরি হয়। আচ্ছা, কোনটা থেকে তোমার ব্লাড তৈরি হবে বলো? উপরেরটা থেকে নাকি নিচেরটা থেকে? ছোটবেলায় তো মানে কোনো ক্ষেত্রে চর্বি থাকে না, এটা তো চর্বি থাকে না, এটা তো চর্বি থাকে না, উভয়টাই লাল থাকে, দুইটা থেকে তোমার রক্ত তৈরি হতে পারে, আরবিসি ক্রিয়েট হতে পারে। বাট বয়স বাড়ার সাথে সাথে মানে একটাতে তোমার রক্ত তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, আরেকটাতে চলতে থাকে সারা জীবন। আচ্ছা, কোনটাতে চর্বি জমা হয় একটু লজিক্যালি চিন্তা করো। আচ্ছা, যদি তোমার অভিকর্ষের কথা চিন্তা করো, অভিকর্ষ বলের কথা চিন্তা করো, তাহলে কোন জায়গায় তোমার চর্বি জমা হওয়া, এই গ্রেভিটির কথা যদি চিন্তা করো তাহলে কোন জায়গায় চর্বি জমা হওয়াটা স্বাভাবিক? অবশ্যই নিচের দিকে, উপরে তো চর্বি জমা হবে না। গ্রেভিটির কারণে ধরো নিচের দিকে এই মজ্জাতে চর্বি জমা হয়, তখন এটার কালার হয়ে যায় হলুদ, হলুদ হলুদ কালার হয়ে যায়। এখানে তোমার চর্বিযুক্ত চর্বি থাকে, আর এটা থাকে হলো তোমার রেড, এখান থেকে তোমার ব্লাড তৈরি হয়। আচ্ছা, এখান থেকে তোমার ব্লাড তৈরি হয়। আচ্ছা, এক্ষেত্রে যে বললাম না ভিতরে মজ্জা বা মেরুলা, আচ্ছা মেরুলা শব্দটা একটু ব্যাখ্যা করি। মেরুলার ভিতরে থাকে হলো স্টেম সেল। আমরা বলছি না স্টেম সেল থেকে সেল তৈরি হয়, স্টেম সেল থেকে লুইড। আচ্ছা, এরকম তো পড়ছো ব্লাড চ্যাপ্টারে।
অস্থিমজ্জা স্টেম সেল থেকে ব্লাডগুলো তৈরি হয়। আচ্ছা, মজ্জার ভিতরে থাকে হলো তোমার স্টেম সেল। স্টেম সেল, আচ্ছা স্টেম মানে কি পড়ছি? স্টেম মানে হলো কাণ্ড, কাণ্ড বা ভিত্তি। কাণ্ড মানে যেটা শক্তি দেয়, একটা গাছকে শক্তি দেয়, কাণ্ড বা দাঁড়ায় থাকতে সাহায্য করে হলো সেটা হলো তোমার কাণ্ড। আচ্ছা, সেল মানে আমরা জানি কোষ, কাণ্ড হলো তোমার প্রধান। আচ্ছা, এই সেলগুলো একটা বিশেষত্ব আছে, এটা তোমার বিশেষত্ব হলো এর একটা পোটেনশিয়ালিটি আছে। পোটেনশিয়ালিটি আছে বা পোটেনশিয়ালিটি বা পোটেন্সি আছে। পোটেন্সিটা হলো তোমার এটা সব ধরনের সেল ক্রিয়েট করতে পারে যখন যেটা দরকার। যেমন স্টেম সেল থেকে তোমার আরবিসি ক্রিয়েট হবে, তারপরে ডাব্লিউবিসি ক্রিয়েট হবে, হোয়াইট ব্লাড কর্পাসল, তারপরে তোমার এইগুলো প্লাটিলেটগুলো তৈরি হবে, যেটা যেটা দরকার সেগুলো তৈরি হবে। ইভেন এখান থেকে তোমার তৈরি হওয়ার সেলগুলো তৈরি হয় বিভিন্ন হরমোন নিষেধ, বিশেষ করে যেমন ক্যালসিটোনিন আছে, পরবর্তীতে দেখতে পারবা ওইগুলো আছে। এগুলো তৈরি হওয়ার ক্ষমতা আছে, মানে সব ধরনের সেল তৈরি হওয়ার ক্ষমতা আছে। যেমন এর আগে যে দেখলাম না যে তোমার জাইগোট বিভাজিত হয়, বিভিন্ন স্তরে বিভক্ত হয়। আচ্ছা বাদ দাও, এর আগে যে বললাম যে শুক্রাণু আর ডিম্বাণু তৈরি হওয়ার পরে জাইগোট হয়, জাইগোটটা একটু স্পঞ্জীভূত হয়, এরকম যে স্পঞ্জীভূত হয়, এরকম স্পঞ্জীভূত হয়। এখানে যে সেলগুলো থাকে এগুলো হলো তোমার স্টেম সেল। আচ্ছা, এই সেলগুলো তো এই সেলগুলো জানে না যে কোনটা কি তৈরি করবে, এক এক সেলের কাজ এক এক রকম হয়ে যায়। কতটা বাইরের ত্বক তৈরি করে, কত একটা মনে করো কোনো একটা সেল বিভাজিত হয়ে একটা লাঞ্চ তৈরি করলো, কোনো একটা সেল বিভাজিত একটা লিভার তৈরি করলো। বাট এই সময় যেগুলো আছে সেগুলো একই রকম, বাট এগুলোর ভিতরে একটা পোটেনশিয়ালিটি আছে বা পোটেন্সি আছে। কি তৈরি করার? টোটাল সেল তৈরি করার আছে, পোটেন্সি আছে। কি ধরনের পোটেন্সি? টোটাল সেল, টোটাল। আচ্ছা, এই জিনিসটাকে বলা হয় হলো টোটিপোটেন্সি। বানান ভুল যেতে পারে, পার্ডন দিস। আচ্ছা, এটাকে বলে টোটিপোটেন্সি। টোটিপোটেন্সি মানে কি হলো তাহলে? টোটাল সেল ক্রিয়েট করা পটেনশিয়ালিটি। আচ্ছা, একটা বিশেষ ধর্ম, যে কারণে সব ধরনের সেল তৈরি হয়। আচ্ছা, এরপরে ব্যাখ্যা করি কঙ্কালতন্তু কত প্রকার। আচ্ছা, কঙ্কালতন্তু কত প্রকার? সাধারণভাবে কঙ্কালতন্ত্রের প্রকারভেদ, একটা হলো এক্সোস্কেলিটন বা বহিঃকঙ্কাল, একটা হলো অন্ত মানে ভিতরে বা ইন্টারনাল, আর একটা হলো তোমার স্প্লাঙ্কনিক। স্প্লাঙ্কনিক। আচ্ছা, বহি মানে হলো বাইরে, একজো আমার বাইরে কি কি থাকে? হাতের নখ থাকে, চুল থাকে, এগুলো তোমার হলো বহিঃকঙ্কাল অংশ। এগুলো মেইনলি আমরা কঙ্কাল হিসেবে ধরি না, কঙ্কাল বলতে মূলত আমাদের ভিতরে যেটা স্কেলিটন দেখি এটাই মূলত ধরি কঙ্কাল তন্ত্র মেইন। আচ্ছা, এটা হলো বহি, যেমন ধরো লোম, লোক, এগুলো হলো বহিঃকঙ্কাল তন্ত্র অংশ। আর অন্ত হলো আমরা ভিতরে যেটা পরবর্তীতে বলবো 206টা হাড়, সেগুলো হলো তোমার অন্তকঙ্কাল তন্ত্রের অংশ। আর এরপর আছে স্প্লাঙ্কনিক। স্প্লাঙ্কনিক অর্থ হলো মানে যে ভেসে থাকার মতো কিছু একটা, ভেসে থাকার মতো। আচ্ছা, অন্তকঙ্কাল তন্ত্র যেমন ধরো একটা অস্থির সাথে আরেকটা অস্থি যুক্ত আছে, এরকমভাবে 206টা অস্থি একটার সাথে একটা যুক্ত আছে, এটা হলো অন্তকঙ্কাল তন্ত্র। বহিঃকঙ্কাল তন্ত্র মেনলি ধরা হয় না, এটা বাদ দাও, স্কিপ দিস।
তাও তাও জেনে রাখবা কোনটা বহিঃগঙ্গাতন্ত্রের অংশ, কোনটা অন্তঃগঙ্গাতন্ত্র। আচ্ছা, এটা এমনিতেই বুঝতে পারবা। স্প্লাঙ্কনিক কোনগুলো মানে ভেসে থাকে, একটার সাথে আরেকটা কোনো সংযুক্ত নাই। যেমন ভিতরে আমাদের যে ট্রাকিয়াগুলো থাকে, শ্বসনতন্ত্র চ্যাপ্টারে পড়ছো যে ট্রাকিয়ার ভিতরে তোমার সি আকৃতিরই থাকে, সি আকৃতির থাকে, ট্রাকিতে থাকে তোমার 15টা থেকে 20টা যে এগুলো থাকে, তরুণাস্থিগুলো থাকে, সেগুলো হলো স্প্লাঙ্কনিক, মানে ভাসমান, একটার সাথে আরেকটা যুক্ত নেই। মাঝখানে তোমার পেশি, মাংস, আর এটা হলো তোমার হাড়, তরুণাস্থি, এগুলো হলো স্প্লাঙ্কনিক। তারপরে ট্র্যাকে যে বিভাজিত হয়, ব্রঙ্কিউল, ব্রঙ্কাস যেগুলো তৈরি করে, এগুলোর সাথে তোমার থাকে, তরুণাস্থি থাকে। এগুলো একটার সাথে একটা যুক্ত না, মাঝখানেই থাকে, ফাঁকা থাকে, এগুলো তোমার স্প্লাঙ্কনিক। আচ্ছা, এটা হলো তোমার শ্রেণী বিভাগ। আচ্ছা, এরকম এখান থেকে একটা কোশ্চেন হতে পারে যে স্প্লাঙ্কনিক তরুণ এগুলা কই থাকে? এগুলো থাকে হলো তোমার ভিসেরায় থাকে। আচ্ছা, ভিসেরা অর্থ হলো ভিতরে। ভিতরে বলতে তোমার বিভিন্ন ভিতরে থাকে, অঙ্গের ভিতরে থাকে, একটার সাথে একটা যুক্ত থাকে না, সে কারণে এগুলো স্প্লাঙ্কনিক। আচ্ছা আচ্ছা, এরপরে এখানে আরো কিছু টার্ম আছে। আচ্ছা, এখানে একটা শব্দ আছে, রেটিকুলো এন্ডোথেলিয়াম। আচ্ছা, খাতা কি ঠিক জায়গায় আছে? আচ্ছা, রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। আচ্ছা, রেটিকুলো মানে হলো জাল আকৃতি, জালিকা। এন্ডো মানে হলো তোমার ভিতরে। আচ্ছা, থেলিয়া আপাতত এটা মিনিং এখানে তোমার স্তর হিসেবে ব্যবহার করা হয়েছে, তবে এটা অন্য একটা মিনিং আছে। এটা অন্য একটা মিনিং হলো তোমার এটা নিপল জাতি বোঝায়, স্তনের নিপল বোঝায়। আচ্ছা, তন্ত্র মানে অনেকগুলো অঙ্গ থাকবে। আচ্ছা, রেটিকুলো এন্ডোথেলিয়া কি? আচ্ছা, এটা পড়ে গেল। আচ্ছা, রেটিকুলো এন্ডোথেলিয়াল তন্ত্র। আচ্ছা, এখানে যে অস্থি ভিতরে দেখলাম না, এই জায়গায় এরকম নিচের দিকে আছে, এখানে যে মজ্জা থাকে, এগুলো তো মূলত হলো জালিকাকার। আচ্ছা, এখান থেকে তো মূলত হলো তোমার যে প্রথমে তৈরি হয়, যেমন আরবিসি তৈরির ক্ষেত্রে প্রথমে থাকে হলো এরিথ্রোব্লাস্ট। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, এরিথ্রোব্লাস্ট অ্যান্ড তারপরে হলো এরিথ্রোসাইট। আচ্ছা, বলো তো এই দুইটার ভিতরে কোনটা পরিণত আর কোনটা অপরিণত? এই দুইটার ভিতরে, আচ্ছা, আগে বলছিলাম ব্লাস্ট অর্থ হলো বাচ্চা বা শিশু, এটা হলো অপরিণত, আর এটা হলো সাইট, প্রথমে শিশু হয় তারপর হলো সাইট হয়। আচ্ছা, এখান থেকে যে তোমার এরিথ্রোব্লাস্টগুলো বের হয়, পরবর্তীতে তোমার এরিথ্রোসাইটে পরিণত হয়, ভিতর থেকে তোমার নিউক্লিয়াসটা বের হয়ে যায় এক্সোসাইটোসিস প্রক্রিয়ায়। এর অন্য আরেকটা নাম আছে, নিউক্লিয়াস বের হওয়ার প্রক্রিয়া। আচ্ছা, এখান থেকে যে তোমার এগুলো তৈরি হয়, অন্য ব্লাড কর্পাসলগুলো তৈরি হয় ভিতরে অস্থিমজ্জা থেকে। ডাব্লিউবিসি তৈরি হয়। ডাব্লিউবিসির ভিতরে কি আছে? তোমার মনোসাইট আছে, তারপর লিম্ফোসাইট আছে, লিম্ফোসাইট আছে। আচ্ছা, এগুলো তো প্রথমে ছোট থাকে, পরে তোমার এই যে ভিতরে আবার আসে, বাইরে তৈরি হয়, এরপরে আবার এই যে অস্থিমজ্জায় আসে।
এখান থেকে নাম ধারণ করা হলো, এখানে একটু সাইজ বড় হয়ে যায়, তখন এর নাম হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ এই জালিকার ভিতরে তোমার, এটা তো হলো তোমার জালিকাকার, স্পঞ্জের মতো, জালের মতো, ভিতরে ফাঁকা ফাঁকা থাকে। আচ্ছা, এর নাম হলো ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ, ম্যাক্রো মানে কি? ম্যাক্রো, ম্যাক্রো মানে হলো বড়, মাইক্রো মানে হলো তোমার ছোট, এটা আমরা পড়ছি এর আগে। আর ফেজ অর্থ হলো তোমার ভক্ষণ করা, ভক্ষণ বা মানে হলো খাওয়া, মানে এগুলা গ্রহণ করে, জীবাণু ভক্ষণ করে। এটা আমাদের রেটিকুলো এন্ডোথেলিয়াম তন্ত্র তোমার শরীর নিরাপত্তা, রোগ প্রতিরোধে করে, রোগ জীবাণুগুলোকে ভিতর থেকে খেয়ে ফেলে, কিল করে, এ কারণে এটাকে বলা হয়। আচ্ছা, এটা মানে আমাদের প্রতিরোধ, রোগ প্রতিরোধ করে, জীবাণুকে ধ্বংস করে, এটাকে সুস্থ রাখে। আচ্ছা, এটা গেল। আচ্ছা, আরো কিছু কাজ আছে, যেমন ধরো এটা আয়নের ভারসাম্য রক্ষা করে, আয়নের ভারসাম্য রক্ষা করে, এরপরে খনিজ লবণ এগুলো সঞ্চয় করে রাখে। এটা কিভাবে রাখে? যেমন এটা হলো হাড়, আমরা জানি হাড় হলো লবণ দিয়ে তৈরি, বিশেষ করে ক্যালসিয়াম, ক্যালসিয়াম 2+ আছে। তো ক্যালসিয়াম আমাদের রক্তের ভিতরেও আছে অনেকগুলো। আচ্ছা, রক্তের ভিতরে পড়ছি না, ক্যালসিয়াম 2+, ব্লাড ক্লোটিংয়ের একটা 4 নম্বর ফ্যাক্টর, যেটা ব্লাড ক্লোটিংয়ের, তার মানে ক্যালসিয়ামের গুরুত্ব অনেক, রক্তের ভিতরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম প্রয়োজন। আচ্ছা, এটা ক্যালসিয়াম কীভাবে নিয়ন্ত্রণ করা? যেমন ধরো, এটা ধরো আমাদের রক্তনালী, রক্তনালীর ভিতরে তোমার রক্ত আছে, এখানে ক্যালসিয়াম। তো যখন এখানে ক্যালসিয়াম প্রয়োজন হয়, এখান থেকে তোমার ক্যালসিয়াম ভিতরে যেতে পারে। হয়তো এখানে ক্যালসিয়াম বেশি হয়ে যায়, হাড়ে যখন ক্যালসিয়াম দরকার, এখান থেকে এখানে ক্যালসিয়াম সোজা চলাচল করতে পারে, একটা থেকে আরেকটা যায় প্রয়োজন অনুযায়ী। এগুলো হরমোন, কিছু হরমোন নিয়ন্ত্রণ করে, হরমোনগুলো পরবর্তীতে জানাইতেছি। 2টা হরমোন আছে মেইনলি, এই 2টা মানে এখন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ন্ত্রণ করে। তো এটা তো বুঝতে পারছো যে ক্যালসিয়াম আয়ন হাড় থেকে তোমার রক্তনালিকায় যায়, আবার রক্তনালিকা থেকে হাড়ে ফেরত আসে। এভাবে তোমার এগুলো তো মেইনলি আয়ন হিসেবে থাকে, তার মানে আয়নিক ভারসাম্য রক্ষা করে। আর এই লবণগুলা এখানে সঞ্চিত থাকে, আর সে কারণে শক্ত হয়। তো খনিজ লবণ সঞ্চয় করে, রোগ প্রতিরোধ, এটা পড়লাম। আচ্ছা, আর কিছু কাজ, যেমন ধরো সুরক্ষা, দৈহিক কাঠামো। আচ্ছা, সুরক্ষা কেমনে? যেমন ধরো আমাদের যে মস্তিষ্কটা হলো একদম নরম, তরলের ভিতরেই থাকে, তরলের ভিতরে থাকে। আচ্ছা, এখানে আরেকটা তথ্য দিই, মস্তিষ্কটা এমনিতে ধরো তোমার 1-1.5 কেজি যতটুকু ওজন হয় আমাদের ইয়ের ভিতরে, আমাদের মস্তিষ্কটা কিন্তু তরলের ভিতরে ভাসমান থাকে। এটা হলো তোমার নিউরাল ফ্লুইড, যেটা তরলের ভিতরে ভেসে থাকার কারণে তোমার যে প্লবতার কারণে তোমার ওজনটা কম মনে হয়, আমাদের ফিলিংসটা মনে হয় যে একদম ভেসে আছে। 1-1.5 কেজি ওজনটা তোমার একদম নেমে আসে 50 গ্রামে, আমরা ফিল করি 50 গ্রাম। যদি ফ্লুইডটা না থাকতো, তাহলে আমরা মাথা একদম সোজা করে রাখতে পারতাম না। আচ্ছা, এটা মানে জানো কি না, আমাদের শরীরের সবচেয়ে ভারী অংশ হলো মাথা, সবচেয়ে ভারী অংশ হলো মাথা। এটার বেশি, সবচেয়ে ওজন বেশি, ঘনত্ব বেশি। যদি ওর ওজন করা হয় এই মানে একই আয়তন নিয়ে, দেখবে যে মাথার অনেকই, মাথায় হাড় থাকে, চাপা অস্থি থাকে, এগুলো অনেক ওজন। তো এর ভিতরে আরো মস্তিষ্ক থাকে, তো ওইটা তো ওজন, ওই ওজনটা তোমার প্রবতার কারণে একদম ইয়ে হয়ে যায়, আমরা ফিল করতে পারি না। আচ্ছা, 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 এখানে যে ম্যাক্রোফেজটা থাকে, এটা অস্থিতে আরেকটা নাম আছে। এই অস্থিতে আরেকটা নাম হলো অস্টিওক্লাস্ট। আর এটা যদি তোমার ইয়েতে থাকতো, তোমার যকৃতে থাকতো, তখন এটাকে বলতে হলো কাফার, কাফার। আর যে অস্থিতে থাকলে অস্টিওক্লাস্ট। অস্টিও মানে হলো তোমার অস্থি, অস্থি, আর হলো ক্লাস্ট, ক্লাস্ট অর্থ হলো তোমার কিলার, মানে অস্থিতে থাকা যে কিলার, সেটাই হলো অস্টিওক্লাস্ট। কি কিল করে? জীবাণু, জীবাণু কিল করে।
ক্লাস্ট মানে হলো কিলার। আচ্ছা, অস্থিতে যে কিলার থাকে সেটা হলো অস্টিওক্লাস্ট। ম্যাক্রোফেজের অনেক জায়গায় অনেক রকম নাম থাকে। যকৃতে হলো তোমার কাফার সেল। আচ্ছা, একা একা কথা বলতে বোরিং লাগতেছে। আচ্ছা, তারপর চেষ্টা করি। আচ্ছা, অস্থির যে হাড়গুলো থাকে সেগুলো তো একদম শক্ত নিরেট থাকে। তারপর এখান থেকে কিছু সেল আছে, এগুলো তো সবগুলো সেল দিয়ে গঠিত। একদম নিরেট থাকে, মাঝখানে কোনো ফাঁপা থাকে না, লবণ থাকে, সেই কারণে হলো শক্ত। এর ভিতর কিছু সেল আছে যেগুলো তোমার হরমোন উৎপন্ন করে। এখানে একটা হরমোনের নাম বলা আছে, নাম হলো অস্টিওক্যালসিন। আচ্ছা, হরমোনটার নাম হলো অস্টিওক্যালসিন। ক্যালসিন। আচ্ছা, শেষে আয়ন থাকলে কি বলে সেটা? সেটা হয়ে যায় হলো প্রোটিন। প্রোটিন। অস্থি মানে তোমার হলো অস্থি। এটা হলো তোমার ক্যালসিয়াম। ক্যালসিয়াম 2+। আচ্ছা, এটার কাজ একটু ব্যতিক্রম, মানে এটা নামের সাথে তেমন একটা মিল নাই অস্টিওক্যালসিনের, মানে একদম ব্যতিক্রম। এখন দেখে মনে হয় না যে এটা নাম হলো অস্টিওক্যালসিন, মানে ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম নাম থেকে নামকরণ করছে। আচ্ছা, এটা মেইনলি নাম করছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ অস্থিকোষ থেকে, বাট এটার সাথে ক্যালসিয়ামের কোনো মিল নাই। এটা নিয়ে তোমার মানে কনফিউশন হতে পারে তুমি যখন পরবর্তী চ্যাপ্টারগুলো পড়বা, বিশেষ করে ফুল সিলেবাস যদি পড়ো বা মেডিকেল এক্সামের ক্ষেত্রে এরকম হতে পারে। আচ্ছা, দুইটা জিনিস একটা কনফিউশন ক্লিয়ার করি। আমাদের বডিতে দুইটা হরমোন আছে, একটা নাম হলো ধরো ক্যালসিন, এটা তো তোমার অস্টিওক্যালসিন। ক্যালসিয়াম দিয়ে আরও একটা হরমোনের নাম আছে, এটার নাম হলো ক্যালসিটোনিন। ক্যালসিটোনিন। আরটা হলো প্যারাথরমোন। প্যারাথরমোন। আচ্ছা, এগুলো কই থেকে নিশ্চিত হয়? অস্টিওক্যালসিন এটা নিশ্চিত হয় হলো তোমার থেকে থাইরয়েড গ্রন্থি থেকে। থাইরয়েড থেকে নিশ্চিত হয়। আর প্যারাথরমোন তৈরি হয় হলো তোমার থেকে প্যারাথাইরয়েড থেকে। এইগুলা অনেকগুলা হরমোনের নাম মনে রাখতে হবে, সেটা হলো চ্যাপ্টার 9 সম্ভবত চ্যাপ্টার 9 না 8, এরপরে চ্যাপ্টারই মনে হয়। হ্যাঁ, এরপরে চ্যাপ্টার সমন্বয় ও নিয়ন্ত্রণ। এখানে তো আর অনেকগুলো হরমোন আছে, কোথা থেকে কোনটা নিশ্চিত হয়, কোনটার কাজ কি, ওগুলো অনেক হিউজ পরিমাণ পড়াশোনা। ওটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে জুলজি থেকে মোস্ট ইম্পর্টেন্ট। সমন্বয় তোমার বোটানি থেকে ইম্পর্টেন্ট হলো উদ্ভিদ সাহিত্য, যেটা পড়াইছি অলরেডি, ওটা একটু রিভিশন দিও। রিভিশন না দিলে অনেক কিছু ভুলে যাবা। এখন যেহেতু টাটকা টাটকা পড়ানো হয়েছে, অনেক কিছু তোমার রিমাইন্ড করতে পারবা, রিকল করতে পারবা রিভিশন দিলে, তাহলে লং টার্ম মেমোরিতে সেভ হবে। রিভিশন দিও, যত পারো রিভিশন দিবা। বায়োলজি পড়া মনে রাখার মেইন ট্রিক্সটাই হলো রিভিশন। একবার বলে মনে থাকবে না, 1-2বার বলে মনে থাকবে না, রিভিশন দিবা, ওটা লং টার্ম মেমোরিতে সেভ হবে। আচ্ছা, এই দুইটা হরমোনের কাজ অপোজিট। যদি এটা ধরো ব্লাডেরই যদি ধরো ব্লাড, ক্যালসিয়াম 2+। আচ্ছা, আর এটা ধরো হলো তোমার আচ্ছা, মনে করো হাড়। আচ্ছা,
এটা কাজ এরকম, যেটা ক্যালসিটোনিন নাম দেখে মনে হয় না যে ক্যালসিয়ামের বাড়াবে রক্তে, মানে না, মানে ক্যালসিটোনিন ক্যালসিয়ামের সাথে একটা সম্পর্ক আছে। আচ্ছা, এটার মেন কাজ হলো তোমার, আচ্ছা এটা যদি এটা তোমার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায়, এটা তোমার রক্তে ক্যালসিয়াম কমায়, এটা হলো তোমার কাজ, ক্যালসিটোনিন। আচ্ছা, রক্তে ক্যালসিয়াম কমায়। আচ্ছা, কিভাবে কমায়? কমানোর প্রক্রিয়া হলো এই ক্যালসিয়ামগুলা হাড়ের ভিতরে চলে আসে, তখন যে রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায়। আবার প্যারাথর্মোনের কাজ হলো এটার উল্টা, মানে ক্যালসিয়াম এর আগে যে পড়লাম যে আয়ন বিনিময় একটা থেকে আরেকটা নিয়ন্ত্রণ করে, এগুলো এই দুইটা হরমোনের কারণে মেনলি নিয়ন্ত্রিত হয়। ক্যালসিটোনিনের কাজ কি? রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমায় দেওয়া। কিভাবে কমায়? ক্যালসিয়ামগুলো অস্থিতে জমা হয়। আচ্ছা, আর প্যারাথর্মোনের কাজ হলো এখান থেকে ক্যালসিয়ামগুলা এখানে নিয়ে যায়। এটা হলো তোমার প্যারাথর্মোনের কাজ। তাহলে কি প্যারাথর্মোনের কাজ? কি রক্তে ক্যালসিয়াম বৃদ্ধি করা, এটা হলো তোমার প্যারাথর্মোনের কাজ। আর ক্যালসিটোনের কাজ হলো রক্তে ক্যালসিয়ামের পরিমাণ হ্রাস করা। কিভাবে হ্রাস করে? তোমার রক্ত থেকে অস্থিতে আসে। আবার রক্তে কিভাবে বৃদ্ধি করে? তোমার অস্থি থেকে ক্যালসিয়ামগুলো ভেঙে রক্তে চলে যায়। আচ্ছা, তোমার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ বেড়ে যায়। এভাবে তোমার মেনলি আয়নে ভারসাম্য রক্ষা করে, লবণে ভারসাম্য রক্ষা করে ক্যালসিটোনিন আর হলো প্যারাথর্মোন। তার মানে আর অস্টিওক্যালসিন আর ক্যালসিটোনিন এই দুইটার ভিতরে একটু কনফিউশন থাকতে পারে, তবে সেটার জন্য বললাম যে ক্যালসিটোনিন প্রথমে যেটা ক্যালসিয়াম আছে, সেটা হলো ডিরেক্ট ক্যালসিয়ামের সাথে সম্পর্ক। আর অস্টিও যেটা হাড়ের ভিতরে আছে, সেটা তোমার হাড়ের অন্য একটা কাজ। আচ্ছা, কী ধরনের কাজ সেটাও ব্যাখ্যা করি। অস্টিওক্যালসিনের মেইনলি কাজ হলো এরকম, যদি মনে করে এটা হাড়ের ক্ষেত্রে ধরি। আচ্ছা, আমরা জানছি কি হাড়ের নিচের অংশে তোমার থাকে, হাড়ের নিচের অংশে মেইনলি চর্বি জাতীয় এগুলো থাকে। যেমন ধরো এর কিছু সেল আছে যেগুলো তোমার চর্বি জমা করে রাখছে, এগুলোর নাম বলছিলাম, এগুলো কি নাম বলছিলাম? এডিপোস টিস্যু। আচ্ছা, এডিপোস টিস্যু। আচ্ছা, এখানে ক্যালসিটোনিনের তোমার বইতে একটা কাজ দেওয়া আছে। কাজ হলো তোমার এটা শর্করা আর হলো তোমার লিপিড, হ্যাঁ কি আছে, চিনি আর হলো চর্বি। চিনি হলো তোমার শর্করা আর লিপিড হলো তোমার চর্বি, এই দুইটা পরিমাণ নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এই জিনিসটাই পড়বো এখন। এডিপোস হলো তোমার চর্বি জাতীয় যেগুলো জমা থাকে, চর্বি আর হলো শর্করা জাতীয় যেগুলো জমা থাকে, এটা হলো তোমার কাজ। আচ্ছা, এডিপোস মানে হলো তোমার লিপিড জাতীয়, লিপিড বা চর্বি, এগুলোর টিস্যু, তার মানে এগুলোর ভিতরে চর্বি জমা আছে। আচ্ছা, এই ক্যালসিটোনিন হরমোনটা কি করে? তোমার এই এডিপোজ আসে, এডিপোস টিস্যুতে আছে। এডিপোস টিস্যুতে আসার পরে তোমার এই এডিপোস টিস্যু থেকে এক ধরনের হরমোন তৈরি হয়। আচ্ছা, এই হরমোনের নামটা বলে দেই। এই হরমোনের নামটা হলো তোমার এডিপোনেকটিন। এই এডিপোনেকটিন আবার তোমার যায়, তোমার এডিপোস টিস্যুতে যায়। টিস্যুতে যাওয়ার পরে তোমার এই চর্বিগুলো ভেঙে যায়। আচ্ছা বলি, চর্বি ভেঙে ফেলে, তার মানে চর্বি ভেঙে ফেলা মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে ফেলা, কাইলোমাইক্রনের মতো। তার মানে চর্বির বিপাক ঘটলো। আচ্ছা,
আবার এই ক্যালসিটোনিন হরমোনটা আরেকটা কাজ করে। আচ্ছা, আমাদের বডিতে একটা ইয়ে আছে, গ্রন্থি আছে এরকম পাতার মতো। আচ্ছা, এরকম এই হরমোন, এই গ্রন্থিটার নাম কি? পরিপাক চ্যাপ্টার সম্ভবত পড়ছো। আচ্ছা, এটার নাম হলো অগ্নাশয়। অগ্নাশয়। আচ্ছা, এর ভিতরে 4 ধরনের সেল থাকে, যেগুলো তোমার যে অন্তঃক্ষরা হিসেবে পরিচিত, বিভিন্ন ধরনের হরমোন গ্রহণ করে। একটা হলো আলফা, আলফা থেকে উৎপন্ন হলো গ্লুকাগন, বিটা, আর তারপরে আছে হলো বিটা, বিটা থেকে তৈরি হলো ইনসুলিন, তারপরে হলো গামা, আলফা বিটা গামা, আর হলো শেষে আছে হলো ডেল্টা বা পিপি সেল। আচ্ছা, আলফা বিটা গামা, গামা থেকে তৈরি হলো সোমাটোস্টেটিন, যেটা আলফা বিটা নিয়ন্ত্রণ করে, আর শেষটা হলো পিপি, যেটা হলো পেপটাইড ডি তৈরি করে। আচ্ছা, এখানে একটা সেল আছে হলো বিটা সেল। বিটা সেল, বিটা সেলের কাজ কি? বিটা সেল থেকে তোমার তৈরি হয়, ইনসুলিন তৈরি হয়। আচ্ছা, ইনসুলিন তৈরি হয়। আচ্ছা, ইনসুলিন হরমোন, এই ইনসুলিন হরমোনের কাজ কি? ইনসুলিন হরমোনটা কাজ করে এরকম, তোমার ইনসুলিন হরমোনটা তোমার রক্তে যেই থাকে না, রক্তে যে গ্লুকোজের পরিমাণ থাকে, এর ভিতরে যে গ্লুকোজ থাকে, গ্লুকোজ থাকে, এই গ্লুকোজটা তোমার রক্ত থেকে বের করে নিয়ে যায়, বের করে নিয়ে যায়, নিয়ে যায় যে বিভিন্ন সেলে দেয়। আমাদের বডির যে সেলগুলো থাকে, সেলে দেয়। সেলে দিলে কি হয়? সেলের ভিতরে গ্লুকোজের বিপাক হয়, তোমার গ্লুকোজের বিপাক হয় কী হয়? শ্বসনের মাধ্যমে তোমার হয়, শক্তি তৈরি করে। তাহলে ক্যালসিটোনিন হরমোনটা কিভাবে কাজ করে? একটা হলো তোমার যে ক্যালসিটোনিন হরমোনের 2টা কাজ দিছে বইতে। একটা হলো চর্বি, চিনি আর চর্বির পরিমাণ নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? চর্বি নিয়ন্ত্রণ করে হলো তোমার যে এডিপোজ টিস্যু, যেখানে চর্বিগুলো জমা থাকে হাড়ের ভিতরে, সেখানে এডিপোজ টিস্যুতে আসে, আসার পরে এখানে এডিপোনেকটিন হরমোন ক্ষরণ করতে মানে স্টিমুলেট করে, এডিপোজ টিস্যুকে স্টিমুলেট করে এডিপোনেকটিন হরমোন ক্ষরণ করতে। তারপরে এডিপোনেকটিন হরমোনটা তোমার চর্বিগুলোকে ভেঙে দেয়, ছেলের ভিতর থেকে বের করে দেয়। আচ্ছা, এটা হলো চর্বি নিয়ন্ত্রণ করা। তারপরে ক্যালসিটোনিন আসে হলো তোমার রঙে বিটা সেলে, অগ্নাশয়ে বিটা সেলে আসে, বিটা সেল থেকে তোমার ইনসুলিন তৈরি হয়। ইনসুলিনগুলো তোমার যে ব্লাডের গ্লুকোজগুলোকে তোমার সেলে প্রেরণ করে, সেলের ভিতরে গ্লুকোজ পাঠালে সেলের ভিতরে শোষণ হয়, ওখান থেকে তোমার এটিপি তৈরি হয়, এটিপি তৈরি হয়, কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। আচ্ছা, এটা হলো তোমার ক্যালসিটোনিনের কাজ। আচ্ছা, বুঝতে পারতেছো কিনা? বোরিং ফিল হচ্ছে নিজে নিজে কথা বলতে। আচ্ছা, আচ্ছা, এরপরে পড়ি, মেন টপিকে ঢুকি, যেটা বইয়ের সাথে সবচেয়ে বেশি সম্পর্কিত। আমরা পড়তেছি হলো অস্থি, অস্থি স্কেলিটন। আচ্ছা, আমাদের মানবদেহে অস্থি থাকে হলো 206টা। শিশু জন্মের সময় থাকে হলো 300টা মতো অস্থি, 300-র বেশি অস্থি থাকে, কিন্তু আমাদের পূর্ণবয়স্ক মানুষের থাকে 206টা অস্থি। তাহলে বাকি অস্থিগুলো কই চলে যায়? শরীর থেকে বের হয়ে যায়? না, শরীরের ভিতরেই থাকে, তবে এগুলা নষ্ট হয়ে যায় না, অস্থিগুলো একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যায়। যেমন ধরো, এটা একটা অস্থি, এখানে একটা অস্থি, এখানে একটা অস্থি, এই 3টা যদি এক জায়গায় লেগে যেত, তাহলে আমরা আর এটা এরকম হতো না, তাহলে 3টা মিলে একটা কাউন্ট করতাম। তো শিশু জন্মের ক্ষেত্রে সেরকম হয়, যেমন ধরো শিশু জন্মের ক্ষেত্রে আমরা যে নিচে চোয়াল মেন্ডিবলের কথা বলি, মেন্ডিবলটাও তোমার এক সময় 2 ভাগে ভাগ থাকে। উপরে যে মেক্সিলাতে 2 খণ্ডেই মেন্ডিবলও তোমার যে 2 ভাগ থাকে। পরবর্তীতে শিশুর বয়স যখন 12 মাস হয়, মানে 1 বছর হয়,
তোমার ভিতরে, এর ভিতরেই তোমার নিচের ম্যান্ডিবলটা দুইটা জোড়া লাগে যায়। ম্যান্ডিবলের দুই পার্ট, ডান বাম দুই অংশ জোড়া হয়, তোমার একটা অংশে পরিণত হয়। তারপরে তোমার যে মেরুদণ্ডের নিচের অস্থিগুলো থাকে, জন্মের সময় সাধারণত মেরুদণ্ডে 33টা মতো অস্থি থাকে। তোমার নিচের দিকে অস্থিগুলা পরবর্তীতে যখন বড় হয়ে যায়, তো নিচের ইগুলা কোষের রেখাগুলো তোমার এক জায়গায় যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে যাওয়ার পর চারটা মিলে একটা অস্থিতে পরিণত হয়, 5টা মিলে একটা অস্থিতে পরিণত হয়। তারপরে 9টা থেকে পরিণত হলো 2টা থেকে, 2টাই পরিণত হলো। 9টা অস্থি আগে ছিল, 4টা মিলে একটা, 5টা মিলে একটা। তারপরে 9টা থেকে 2টাতে পরিণত হলো। এভাবে অস্থির পরিমাণ কমে যায়, কমে শেষ পর্যন্ত অস্থি থাকে হলো 206টা। আচ্ছা, এই 206টা অস্থিকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, প্রথম ভাগ করা হয়েছে হলো হিসেবে এক্সাইল বা তোমার অক্ষীয়, আর একটা হলো তোমার উপাঙ্গীয়, যেটা বাইরে থাকে। অঙ্গ দুইটা মিলে তৈরি হচ্ছে উপাঙ্গীয়। মেনের যেটা সাব, যেটা নামের সাথে যে জেলা উপজেলা এরকম, যার অর্থ হলো ছাপ। আচ্ছা, একটা ছবি যদি আর্ট করি এরকম একদম সিম্পল, ধরো মনে করো এটা মাথা থেকে তোমার এখান থেকে ধরো মেরুদণ্ড তৈরি হয়েছে, আচ্ছা, এখানে থাকে তোমার পরশুকাগুলা থাকে, তারপর এখান থেকে মনে করো হাড় তৈরি হয়। আচ্ছা, তারপরে এখানে একটা শ্রোণী চক্র থাকে, এখান থেকে তোমার পা। আচ্ছা, যেটা হলো এক্সাইল মানে কি অক্ষ কোনটা থাকে, যেমন ধরো একটা বেলনের ক্ষেত্রে চিন্তা করি, যেমন ধরো একটা বেলন। আচ্ছা, একটা বেলনের ক্ষেত্রে চিন্তা করি, আচ্ছা, যে কোনো কিছু ক্ষেত্রে অক্ষ কি? অক্ষ হলো তোমার একদম মাঝখানে, যেমন ধরো শীষালা কলমের ক্ষেত্রে যদি ধরি, মাঝখানের ভিতরে যে শীষ থাকে সেটা হলো তোমার অক্ষ, একদম মাঝখানে যেটা থাকে এক্সাইল, সেটা হলো তোমার অক্ষ। আচ্ছা, আমাদের বডিতে মাঝখানে যে যা যা থাকে সবগুলো তোমার এক্সাইলের অংশ। মাঝখানে যদি দাগ টানি, এক্সাইল। মাথা, কোরটি, এটা পুরোটা এক্সাইল। তারপর যদি হৃৎপিণ্ড, তারপরে শ্রোণী চক্র পড়ছে, এটা হলো তোমার এক্সাইল, অক্ষীয়, এটার সাথে যুক্ত। শ্রোণীর সাথে যেটা যুক্ত সেটা হলো তোমার এক্সাইল। তো মেরুদণ্ডের সাথে যুক্ত থাকে হলো তোমার কোষের রুকাগুলা, পরশুকাগুলা, রিপ যেগুলা, এগুলো যুক্ত থাকে। এটা মিলে তৈরি করা হলো বক্ষপিঞ্জর। এটা তোমার এক্সাইল, একদম মাঝখান বরাবর। আর এটা থাকে হলো তোমার সাইডে, মাঝখানে যেটা থাকে সেটা সাইডে থাকে। আচ্ছা, এভাবে মনে রাখো, হাত আর পা বাদে, হাত আর পা বাদে সম্পূর্ণটা হলো এক্সাইল, হাত আর পা হলো তোমার উপাঙ্গীয়। আচ্ছা, এখানে হাড়গুলোর নাম মনে রাখবো। কিভাবে মনে রাখা যায়? এক্সাইল লিখেছে প্রথমে। আচ্ছা, কতক্ষণ হলো? প্রায় 1 ঘন্টা। আচ্ছা, অক্ষীয় কঙ্কাল আবার 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো কোরটি, এটা হলো ক্রেনিয়াম, একটা হলো তোমার মেরুদণ্ড, স্পাইন, একটা হলো বক্ষপিঞ্জর। কোরটি কি? কোরটি হলো ক্রেনিয়াম, যেটা হলো মাথা, এই পুরাটা হলো তোমার কোরটি, এটা হলো তোমার কোরটি।
আর বক্ষপিঞ্জর হলো তোমার যেটা, এই মাঝখানটা হলো স্পাইন, মেরুদণ্ড। আর মেরুদণ্ডের সাথে যে এইগুলো থাকে এটা হলো তোমার পিঞ্জর। এখানে একটা থাকে স্টারনাম, এটা হলো তোমার বক্ষপিঞ্জর। আচ্ছা, এখন করটির ভিতরে কি কি আছে কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, এগুলো সবগুলোর নাম মনে রাখতে হবে। আচ্ছা, করটি, এখানে একটা থাকে হলো হাইওয়েট অস্থি, হাইওয়েট থাকে হলো তোমার একটি। আচ্ছা আচ্ছা, হাইওয়েট অস্থি এরকম যে আমাদের একদম এর ভিতরে গলার যে চোয়ালটা আছে না, চোয়ালের একদম নিম্ন চোয়ালের পিছনের দিকে অংশ একদম তোমার ইউ আকৃতি একটা অংশ থাকে যেরকম, এই হাড়টা মূলত যেরকম দেখতে, এরকম দেখতে কিছুটা, এটার নাম হলো হাইওয়েট অস্থি। এটা দেখতে কিরকম লাগতেছে, কিরকম শেপ, ইউ আকৃতি মতো না, ইউ আকৃতি। ইউ আকৃতি আমাদের শরীরে অনেক কিছু আছে, যেমন ধরো ইউ আকৃতি থাকে হলো তোমার ডিউডেনাম, ডিউডেনাম ধরো কিরকম, পাকস্থলী নালিকা আসলো, এখান থেকে আবার তৈরি হয়েছে, ডিউডেনাম অংশ তৈরি হয়েছে। এই অংশটা এটা হলো তোমার ইউ আকৃতির। আবার থাকে হলো তোমার ইয়েতে থাকে, হেনরির লুপে থাকে। হেনরির লুপ কি? হেনরির লুপ হলো তোমার যেই নেফ্রনের ভিতরে থাকে, নেফ্রনের ধরো যেটা গ্লোমেরুলাস, এখানে তোমার গ্লোমেরুলাস থাকে, এখান থেকে যে নালিকা বের হয়, তো এখানে যেরকম বাঁকানো অংশ থাকে, এখানে একটা বাঁকানো অংশ থাকে ইউ শেপ, তারপর এরকম আসে। আচ্ছা, এই হেনরির লুপ এই অংশটা এখানে তোমারই থাকে, একটু চিকন অংশ থাকে। আচ্ছা, যখন ওই চ্যাপ্টার করবা, চ্যাপ্টার 5 সম্ভবত। আচ্ছা, এই অংশটা হলো ইউ শেপ। তাহলে কি কি গেল? হাইওয়েট অস্থি ইউ শেপ, ডিউডেনাম ইউ শেপ, আর হেনরি লুপ। আচ্ছা, এখানে হলো ইউ শেপ। আচ্ছা, হাইওয়েট অস্থি থাকে হলো একটি, তারপরে হলো কর্ণাস্থি থাকে, কর্ণাস্থি থাকে হলো তিনটি, কর্ণাস্থি থাকে হলো তিনটি। আচ্ছা, আমরা যে শব্দ শুনি এটা কিভাবে অনুভূতি যায়? কোনো একটা সাউন্ড আমাদের কানে আসে, আমাদের ভিতরে যে টিম্প্যানাম পর্দা আছে, পর্দাতে সেটা কম্পিত হয়, কম্পিত হওয়ার পরে তোমার পর্দার সাথেই তোমার এইগুলো থাকে। এমনিতে বাতাসের মাধ্যমে আমরা জানি যে শব্দ কম বেগ আসে, কঠিন মাধ্যমে শব্দ বেশি চলে নাকি বেশি দ্রুত চলে, নাকি বায়ুর মাধ্যমে বেশি দ্রুত চলে? যেমন ধরো একটা লম্বা পাইপ, লোহার পাইপ বা রেল লাইনের ক্ষেত্রে দেখবা যে অনেক দূরে, রেল লাইনে কোনো সাউন্ডই আসতেছে না, বাট রেল লাইনে বাতাসের সাথে কান বাজালে একটা ঝনঝনানি শব্দ আসে। বা টেবিলের ক্ষেত্রে ধরো, টেবিলে যদি মাথা রেখে যদি টেবিলে একটু টোকাও দেওয়া হয়, অনেক সাউন্ড হয়। বাট এই টোকাটা যদি শুধু এখানে টেবিলের সাথে মাথা না রেখে দেওয়া হয়, সেক্ষেত্রে সাউন্ড কিন্তু কম শোনা যায়। তার মানে কঠিন মাধ্যমে শব্দ বেশি বেগে চলে। তো তোমার অ্যাম্প্লিফায়ারের মতো কাজ করে আমাদের কানের ভিতরে, একটা অল্প সিগন্যাল আসে, অল্প শব্দ আসে, সেটাকে আরো বিবর্ধিত করে দেয়। বায়ুর শব্দটাকে তোমার কঠিনের মাধ্যমে পেরিয়ে দিতে হয় ভিতর দিকে, অন্তঃকর্ণে পেরিতে হয়। কর্ণের তিনটা অংশ, বহিকর্ণ, মধ্যকর্ণ, অন্তঃকর্ণ। মধ্যকর্ণ হলো যে আমরা একটা রূপ পড়লাম না, কি রূপ এটার নাম? আচ্ছা, এবার এর আগে চ্যাপ্টারে বললাম জুলজি, মধ্যকর্ণের প্রদাহ, মধ্যে হলো মিডিয়া অটাইটিস। আচ্ছা, অটাইটিস মিডিয়া, ঠিক আছে, মধ্যকর্ণের প্রদাহ। তো অন্তঃকর্ণের ভিতর দিকে যে যায়, অস্থি যায়, অস্থির মাধ্যমে শব্দগুলো সঞ্চারিত হয়। এখানে তিনটা অস্থি থাকে, একদম ছোট,
একদম ছোট ছোট অস্থি থাকে। ইভেন এটাকে বলা হয় মানব দেহের সবচেয়ে ছোট অস্থি, কর্ণাস্থি। 3টা অস্থি থাকে। আচ্ছা, এটা তোমার একটা ঈদে মনে রাখছিলাম, মিস, MIS, কি কি? এটা হলো মেলিয়াস, এটা হলো ইনকাস, স্টেপিস। এই নামগুলা তোমার অনেকবার মুখে উচ্চারণ করতে হবে, অনেকবার উচ্চারণ করলে নামগুলো তোমার এমনিতে আসবে। আচ্ছা, কোনটা কোন জায়গায় থাকে সেটা প্রথমে কম মনে না রাখলেও চলবে, বাট নামগুলো তোমার মাথায় থাকতে হবে যে এটা একটা অস্থির নাম। ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনোয়েড, এথোময়েড, এগুলো যে অস্থির নাম সেগুলো আমাদের একটু মাথায় খেয়াল রাখতে হবে। তারপরে সেটা তোমার ছন্দ অনুযায়ী বা তোমার ট্রিক্স অনুযায়ী বসাইতে হবে। মেলিয়াস, ইনকাস, স্টেপিস, এটা হলো তোমার কর্ণাস্থি, 3টা অস্থি। তারপরে আছে হলো তোমার মুখমণ্ডলীয় অস্থি। আচ্ছা, মুখমণ্ডলীয় অস্থি, মুখমণ্ডলীয় বা ফেসিয়াল, আর হলো করোটিকা। আচ্ছা, একটা কথা বলছিলাম যে বায়োলজিতে শব্দ বড় তার মানে ওটা জিনিসটা ছোট, আবার শব্দ ছোট তার মানে ওটা জিনিসটা বড়, বড় শাখা। করোটি শব্দ ছোট তার মানে জিনিসটা বড়, হিউজ কিছু বোঝাবে। করোটিকা তার মানে এটা ছোট জিনিস বোঝাবে। রক্ত নালী হলো মোটা আর নালিকা হলো চিকন। আচ্ছা, মানে এরকম। তাহলে করোটি মানে এটা বড় জিনিস বোঝাবে, তাহলে ফুল মাথা, এটা ফুল পুরাটাই হলো তোমার করোটি। আর করোটিকা হলো জাস্ট এই উপরের অংশ, ক্রেনিয়াম অংশ, উপরের অংশ, এটা হলো তোমার করোটিকা। আচ্ছা, এই যে উপরের এই অংশ পুরাটা হলো তোমার করোটিকা, আর এই অংশটা হলো ফেসিয়াল, এটা হলো তোমার মুখমণ্ডলীয় অংশ, আর পুরাটাই হলো তোমার এই করোটি। আচ্ছা, মুখমণ্ডলীয়। আচ্ছা, কোথায় কয়টা অস্থি থাকে সেগুলো আমরা পরে জানবো। আচ্ছা, হায়াট অস্থি 1টি, কর্ণাস্থি 3টি, মুখমণ্ডলীয় থাকে হলো 14টি, আর করোটিকার অস্থি থাকে হলো তোমার 8টি। সংখ্যাগুলো মনে রাখতে হবে, মাস্ট, এখান থেকে কোশ্চেন আছে মেডিকেলে। করোটিকা অস্থি কয়টি, মুখমণ্ডলীয় অস্থি কয়টি। আচ্ছা, আপাতত শুধু মনে রাখো করোটিকা 8টি, মুখমণ্ডলীয় 14টি। আচ্ছা, 14টা অস্থির নাম মনে রাখা লাগবো, করোটিকা অস্থিগুলোর নাম মনে রাখা লাগবো। আচ্ছা, সেদিকে যাই। আচ্ছা, তোমার মুখমণ্ডলীয় অস্থিগুলা নাম। আচ্ছা, আজকে মানে বেশি বোর্ড হয়ে যাচ্ছে, আজকে একটু কি থাক, গলা হয়ে গেছে। অস্থিগুলার নাম থেকে পরবর্তীতে শুরু করবো নি, নেক্সট ক্লাসে অস্থিগুলার নাম থেকে। প্রথম ভিডিও রেকর্ড করা হইলো, দেখি এটা আপাতত পাস করা যায় কিনা।